আমাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। তোমরা একটু আমাকে জানাবে যে এবার সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবার সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানো। হ্যাঁ, আবার লাইভ দিস, ওইটা ডিসকানেক্ট হয়ে গেছে, ভিডিও একদম ডিসকানেক্টেড হয়ে গেছে, মানে রড সব ডিসকানেক্টেড হয়ে গেছে। এখন সবকিছু শুনতে পাচ্ছ? হুম হুম, এখন সবকিছু শুনতে পাচ্ছ? এখন আমাকে জানো তো সাউন্ডের প্রবলেম আছে কিনা। এখন সবকিছু শুনতে পাচ্ছ? এখন আমাকে জানো তো সাউন্ডের প্রবলেম আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা আবার প্রথম থেকে শুরু করছি, ক্লিয়ার? আমরা আবার প্রথম থেকে শুরু করছি। আচ্ছা, আমার নাম এহসানুল হক মাহিম, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের সাথে আমাদের প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব, প্রতিদান নিয়ে আলোচনা করব, তাহলেই পরে মনে নিয়ে আলোচনা করব, 18 বছর বয়স নিয়ে আলোচনা করব, একই সাথে ফেব্রুয়ারি 1969 নিয়ে, এবং ছন্দ নিয়ে আলোচনা করব। কেন ছন্দ নিয়ে আলোচনা করব? তোমাদের নার্সিংয়ে ছন্দ আসে নাই, বাট তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং বা মিডওয়াইফারিতে ছন্দ আসছিল। আর আজকের ক্লাসটা নট অনলি তোমার অ্যাডমিশনের জন্য, বাট অলসো এখন থেকে জীবনে যত দূর যাবা সমাস আর ছন্দ কিন্তু তোমার লাগবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, বিএসসি নার্সিংয়েও বাংলা ফার্স্ট থেকে কোশ্চেন হয়, বিএসসি নার্সিংয়েও বাংলা ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন এসেছিল, কিন্তু গত বছরে বিএসসি নার্সিংয়ে বাংলা ফার্স্ট পার্ট থেকে কোনো প্রশ্ন আসে নাই। তোমাদের চিন্তার কোনোই কারণ নাই, আজকের পর থেকে তোমাদের বাংলা ফার্স্ট পত্রের সাথে সাথে বাংলা সেকেন্ড পার্ট তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আবার এখানে প্রশ্ন করছো, দেখলাম না তখন। আচ্ছা, হ্যাঁ, এটাতে প্রশ্ন হয়, ওকে। আচ্ছা, চলো আমরা শুরু করি। দেখো, এটা তো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি আগের লাইভে, যদিও আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আগের লাইভটা অফ করতে হয়েছে, বাট আমরা অফ করেছি। তারপরে দেখো, এটাও তোমাদেরকে দেখা যায় সাউন্ড ঠিক হচ্ছে, সাউন্ড অলরেডি ঠিক হয়ে গেছে, চলমান প্রসেস। চলো, আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাস, সমাস মানে কি ভাইয়া? সমাস মানে হচ্ছে সংক্ষেপ করা, আবার এক অর্থে আমি বলতে পারি সমাস মানে মিলন। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া সন্ধি মানে তো মিলন, সমাস মানেও কি মিলন? হ্যাঁ, সমাস মানেও মিলন, সন্ধি মানেও মিলন। কিভাবে ভাইয়া, কিভাবে, সেই জিনিসটাই আমরা দেখব। দেখো, সন্ধি, সন্ধি হচ্ছে নিশা বসান, আমি লিখলাম হচ্ছে নিশা বসান। এই যে নিশা বসান মানে কি? নিশা বসান মানে রাতের শেষ, ঠিক আছে? আবার আমি এই পাশে লিখলাম গায়ে হলুদ, কি লিখলাম? গায়ে হলুদ। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এইটার মধ্যে এইটা সমাস নাকি নিশা বসান সমাস? এটাও সমাস হয়, এইটাও সমাস হয়। কিভাবে সমাস হয় সেই জিনিসটাই আমরা দেখব। যদি নিশাকে আমি ভাঙি, তাহলে দেখো কি হচ্ছে, নিশা যোগ অবসান, নিশা যোগ অবসান। আবার এটাকে যদি আমি ফুল করি, তাহলে কি হবে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, ওকে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে সেটাকেই তো আমরা সমাজ, গায়ে হলুদ বলি। যেই অনুষ্ঠানে দেওয়া হয় সেটাকে কি বলছি? তোমার সমাস বলছি। এখন দেখো, আমি যখন এইটাকে একত্র করছি, একত্র করে নিশা বসানো হচ্ছে, আবার এখানে গায়ে হলুদকে যখন একত্র করছি, একত্র করে কি হয়েছে? একত্র করে সমাস হয়েছে। তাহলে তুমি আমাকে বেসিক বলো যে সমাস এবং সন্ধি দুইটার অর্থই মিলন, ভালো কথা, কিন্তু সমাস এবং সন্ধি, এটা হচ্ছে সন্ধি আর এটা হচ্ছে সমাস, এই দুটার মধ্যে বেসিক আসলে পার্থক্যটা কোথায়? কেন আমরা দুইটাকে আলাদা করে পড়ছি, কেন দুইটাকে একসাথে পড়ি না? একটা হচ্ছে সমাজ তোমার আলোচনা করা হয় বাক্যতত্ত্বে, আর সন্ধি আলোচনা করা হয় শব্দতত্ত্বে। তোমরা অলরেডি পড়ে এসেছো বাক্যের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব, ঠিক আছে? অর্থতত্ত্বকে আমরা আমরা বলি বাগর্থ। তাহলে এই যে সমাস, সমাস কোথায় আলোচনা হবে ভাইয়া? সমাস হচ্ছে তোমার বাক্যতত্ত্বে আলোচনা হয়, এবং সন্ধি কোথায় আলোচনা হয়? সন্ধি হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এই যে ধ্বনিতত্ত্বে আলোচিত হচ্ছে কিংবা বাক্যতত্ত্বে আলোচিত হচ্ছে, বা সমাস হচ্ছে তোমার শব্দতত্ত্ব, শব্দতত্ত্বে। সমাস কোথায়? সমাস হচ্ছে শব্দতত্ত্ব। তোমরা আবার ভুলেও এই যে বাক্য হয় দেখে এটাকে বাক্যতত্ত্ব কিন্তু বলিও না। আমি বলছি বাক্য হলেই কিন্তু বাক্যতত্ত্ব না, বাক্যতত্ত্বের আলাদা সংজ্ঞা আছে। দেখো, এখানে একটা শব্দ রূপান্তরিত হচ্ছে। যখন কোনো কিছু শব্দে রূপান্তরিত হয়, বা শব্দের ক্ষুদ্রতম অংশের নাম কি? শব্দের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে রূপ।
শব্দের ক্ষুদ্রতম অংশের নাম কি? রূপ। যখন কোনো কিছু ক্ষুদ্রতম অংশে রূপান্তরিত হয়, বৃহৎ কোনো কিছু থেকে ক্ষুদ্রতম অংশে রূপান্তরিত হয়, সেটাকে আমরা কি বলি? রূপ। তাহলে এই যে গায়ে হলুদ, সেটা কোন অংশে আলোচিত হচ্ছে? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। তাহলে তোমরা আমাকে বলো, সমাস বাক্যতত্ত্বে আলোচিত হয় নাকি সমাস শব্দতত্ত্বে আলোচিত হয়? সমাস বাক্যতত্ত্বে আলোচিত হয় নাকি সমাস শব্দতত্ত্বে আলোচিত হয়? যে যদি আমি বাক্যর দিকে লক্ষ্য করি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা একটা বাক্য। তোমরা আবার ভাবিও না যে যেহেতু বৃহৎ রূপ বাক্য, সে আবার সংক্ষিপ্ত রূপ শব্দ, বৃহৎ রূপ বাক্য দেখে এটা বাক্যতত্ত্ব, সংক্ষিপ্ত রূপ শব্দ, তাহলে হবে না। কিন্তু আমাদের মূল বেসিক শব্দটা কোথায়? মূল বেসিক শব্দটা কিন্তু গায়ে হলুদ। তাহলে গায়ে হলুদ শব্দ নাকি বাক্য? গায়ে হলুদ দুইটা শব্দ। তাহলে এই জন্য কিন্তু এটা আলোচনা হচ্ছে কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। তাহলে প্রথম প্রশ্ন, সমাস কোথায় আলোচনা হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ক্লিয়ার এ পর্যন্ত সবাই? তাহলে সমাস আলোচনা হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচনা হয়। তাহলে এখন আমার প্রশ্ন যেখানে, ভাইয়া নিশা বসান, নিশা যোগ অবসান, আর গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানের মিলন হয়ে গায়ে হলুদ হয়েছে, এখানে নিশা যোগ অবসানের মিলন হয়ে নিশা বসান হয়েছে। তাহলে দুইটাই তো মিলন, কিন্তু আপনি বলছেন এটা সন্ধি, আবার আপনি বলছেন এটা সমাস। ভাইয়া দুই জায়গায় দুই কথা কেন? নিশা বসান কি আপনার সাথে, নিশা বসানকে কি আপনি পছন্দ করেন না? রাত হয়ে যে সকাল হয় সেটাকে কি আপনি পছন্দ করেন না? হ্যাঁ, আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না? পছন্দ করি না যে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হয়। এখন তাই বলে কি আমি এটাকে সন্ধি বানাই দিছি? কখনোই বানাই দিই নাই, কখনোই সন্ধি বানাই দিই নাই। আচ্ছা, সমাসে কি হচ্ছে দেখো, এখানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে ভাইয়া? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলে পদ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলে পদ। এইটা দেখো একটা বাক্য হইছে না? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে প্রতিটি পদকে যখন আমরা একসাথে বলছি, প্রতিটি পদকে যখন আমরা একসাথে বলছি, তখন সেটা কি হয়ে গেছে? তখন সেটা হয়ে গেছে সমাস। কিন্তু দেখো নিশা শেষে কি আছে? আ। এইটা কি? এটা হচ্ছে বর্ণ। বর্ণ কি? ধ্বনির ক্ষুদ্রতম রূপ, বা ধ্বনিকে যেটা আমরা লিখে প্রকাশ করি, ধ্বনিকে লিখে প্রকাশ করছি আ, এখান থেকে কি আছে? অ। তাহলে আ আর অ, এই দুটো ধ্বনির মিলনে কি হয়? এই দুটো ধ্বনির মিলনে হয় আ। আবার এটা কি? এটা একটা স্বরধ্বনি। এই আটা কি ভাইয়া? আ হচ্ছে স্বরধ্বনি। এই স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কি? বলো, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কি? স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। তাহলে আ এর সংক্ষিপ্ত রূপ কেমন হবে? এই রকম হবে। এই আকারটাই এখানে নিশার এখানে যুক্ত হয়েছে। তাহলে নিশা যোগ অবসান, এখানে ধ্বনির মিলন হয়ে যেটা গঠন হয়েছে সেটাকে আমরা বলছি সন্ধি। কিন্তু এই যে এতগুলা পদ, এই যে পদ বাক্যে ব্যবহৃত হচ্ছে মানে পদ, এই যে পদ, এই যে পদ, পদের যখন মিলন হচ্ছে, পদ মিলন হয়ে যখন সংক্ষিপ্ত হয়েছে, তখন সেটাকে আমরা বলছি সমাস। তাহলে সন্ধি কিসের মিলন? ধ্বনির মিলন। সমাস কিসের মিলন? পদের মিলন। কাজেই পদ শুনে আমাদের কখনোই বিভ্রান্ত হওয়া যাবে না। পরীক্ষার অপশনে যদি থাকে নিচের কোনটি শব্দের অর্থ মিলন, সেখানে সন্ধি নাই, সেখানে অপশনে সন্ধি দেওয়া নাই, তাহলে তোমাকে উত্তর করতে হবে কি? উত্তর করতে হবে সমাস। দ্বিতীয় প্রশ্ন, সন্ধিও দেওয়া আছে, তাহলে তোমাকে লক্ষ্য করতে হবে প্রশ্নে কি চাইছে? পদের মিলন চাইছে নাকি ধ্বনির মিলন চাইছে বা বর্ণের মিলন চাইছে? যদি পদের মিলন চায় তাহলে কি হবে উত্তর? উত্তর হবে সমাস। আর যদি ধ্বনির মিলন চায়, উত্তর কি হবে? উত্তর হবে সন্ধি। এ পর্যন্ত সকলে ক্লিয়ার? এ পর্যন্ত সকলে ক্লিয়ার? সকলে ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা পরবর্তী বেসিক আলোচনায় চলে যাব। বেসিক আলোচনায় চলে যাব। ওকে, পদের মিলন হচ্ছে সমাস, ধ্বনির মিলন হচ্ছে সন্ধি। তাহলে এইটা কোথায় আলোচনা করা হয়? যেহেতু ধ্বনি নিয়ে আলাপপাতি, ধ্বনি মানে কোথায়? ধ্বনিতত্ত্ব। আর শব্দ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শব্দগুলোকে আমরা আলোচনা করছি এইভাবে, তাহলে কি এটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্বে, শব্দ বা রূপতত্ত্বে। ওকে, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। ধরো কোনো একটা প্রাসাদে বা কোনো একটা চেয়ারে যদি সিংহ আসন করে তারপরে যদি চলে যায়, তাহলে সেটাকে কি আমরা সিংহাসন বলি? না। সিংহ কি? সিংহ হচ্ছে বনের রাজা। যেহেতু বনের রাজা, সেহেতু বনের রাজা যেই চেয়ারে বসে সেটাকে কি বলা হয়? সিংহাসন। এটা কি? এটা হচ্ছে একটা রূপক, এটাকে আমরা বলি রূপক। এই সিংহাসন নামটা কি ভাইয়া? সিংহাসন নামটা হচ্ছে রূপক। এটাকে আমরা রূপক অর্থ ধরবো, ঠিক আছে? রূপক অর্থ। এখন এই যে সিংহ চিহ্নিত আসন, এই অংশটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয়? ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য যেটা আছে, সেই ব্যাস বাক্যকে আবার অনেকে বলে বিগ্রহ বাক্য। কি বলে? বিগ্রহ বাক্য।
তাহলে যেটাই ব্যাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য। এই যে বিগ্রহ বাক্যটা দেখছো না, এটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4-5 সালে এসেছিল। কি এসেছিল ভাইয়া? কোথায় পুরো সমাজকে আলোচনা করা হয়? বিগ্রহ বাক্যে। সেখানে কিন্তু অপশন ব্যাস বাক্যটা ছিল না। তাহলে উত্তর কি হবে? বিগ্রহ বাক্য। কোথায় এসেছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আমরা কোনো প্রশ্নেই ছাড় দিব না, সবগুলো ভেঙে ভেঙে পড়বো। ভেঙে ভেঙে পড়ার মজাই আলাদা, ভেঙে ভেঙে পড়ার মজাই আলাদা। তারপরে দেখো এখানে কি হচ্ছে, বিগ্রহ বাক্য হয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে সিংহাসন, সিংহাসনটা কি পুরোটা মিলে সমাস হচ্ছে, পুরোটা মিলে সমাস হচ্ছে, তার জন্য আমরা তাকে বলতে পারি সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। এই তো সমাস নিষ্পন্ন পদ বলছি। আর কি বলতে পারি? যেহেতু একসাথে হয়েছে, ধরো আমার কাছে 3টা টিস্যু আছে, এই 3টা টিস্যুকে তুমি একত্রে করলা, তুমি কি বলবা? সমস্ত টিস্যু। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? সমাস নিষ্পন্ন পদের পরিবর্তে আবার আমরা বলতে পারি সমস্ত পদ, যেটাই সমস্ত পদ। আচ্ছা, যখন আমি কোথাও থাকছি, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবদ্ধ, তাহলে যেগুলো সমাসে আবদ্ধ সেগুলোকে কি বলবো? সমাসবদ্ধ পদ। সেগুলোকে কি বলবো? সমাসবদ্ধ পদ। তাহলে যেটার নামই সমস্ত পদ সেটার নামই সমাস নিষ্পন্ন পদ, সেটার নামই সমাসবদ্ধ পদ। একই রঙে কত রূপ, একই অঙ্গে কত রূপ। যার নামই সমস্ত পদ তার নামই সমাস নিষ্পন্ন পদ, তার নামই কি পদ? তার নামই সমাসবদ্ধ পদ। ক্লিয়ার? 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 আচ্ছা দেখো, এখন এইটাকে আমরা বলছি সিংহাসন, এইটাকে বলছি হচ্ছে ব্যাস বাক্য, এটাকে বলছি বিগ্রহ বাক্য। এখন তোমার কথা হচ্ছে, দেখো সিংহাসন এই অংশটা যেটা সিংহ, সিংহকে আমরা বলি পূর্বপদ। আগে যা থাকবে তাই পূর্বপদ, পরে যেটা থাকবে সেটার নাম কি ভাইয়া? পরে যা থাকবে সেটাকে বলবো পরপদ। পরে যা থাকে অবশ্যই পরপদ। তাহলে মাঝখানে যেটা সেটার নাম কি? মধ্যপদ। মাঝখানে যেটা মধ্যপদ। এখন দেখো মধ্যপদটা লোপ পেয়ে হয়েছে সিংহাসন, তাহলে এই সমাস যেই সমাসই হোক সেটার নাম অবশ্যই মধ্যপদ লোপী সমাস হবে, কারণ এখান থেকে মধ্যপদটা লোপ পাইছে। এখান থেকে যখন মধ্যপদটা লোপ পাচ্ছে তখন সেটাকে কি বলবো? মধ্যপদ লোপী সমাস। এখন এটা মধ্যপদ লোপী দ্বন্দ্ব নাকি মধ্যপদ লোপী কর্মধারয় নাকি মধ্যপদ লোপী বহুব্রী, সেটা আলোচনা হবে কোথায়? যখন আমরা সমাসের খুঁটিনাটি জানবো। এখন তো কেবল বেসিকের উপর দিয়ে যাচ্ছি। যেহেতু মধ্যপদটা এখান থেকে লোপ পেয়ে শুধু সিংহাসন হয়ে গেছে, তার মানে এই মধ্যপদলোপী সমাস, ইহার নামই কি সমাস? ইহার নামই মধ্যপদলোপী সমাস। এখন এটা মধ্যপদলোপী কর্মধারয় নাকি মধ্যপদলোপী বহুব্রী, সেটা যখন আমরা বহুব্রী আলোচনা করব, যখন তৎপুরুষ আলোচনা করব, যখন কর্মধারায় আলোচনা করব, তখন কিন্তু আমরা খুব সহজেই দেখব যে এটা কোন ধরনের মধ্যলোপী। ভাইয়া আপনি শুধু আমার নাম বললেন কিন্তু আপনি আমার বাবার নাম বললেন না। আমার নাম এহসানুল হক, কিন্তু আমার নামের সাথে এহসানুল হক বিন একরাম আছে, আপনি তো বিন একরাম বলেন নাই। তাহলে এখন বিন একরাম নাকি বিনতে একরাম, আমি কি ছেলে নাকি মেয়ে, আপনি তো সেটা বলেন নাই। ভাইয়া সেইটাও বলবো, সেটা কখন বলবো? সেটা পরের বলবো। এই পর্যন্ত সকলে ক্লিয়ার নাকি সেটা বলো। এই পর্যন্ত সকলে ক্লিয়ার কিনা সেটা বলো। এই পর্যন্ত সকলে ক্লিয়ার কিনা সেটা বলো। ক্লিয়ার? রিমা ইসলাম বলছে ক্লাস সেই 100 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনায়া শিকদার বলছে এত সুন্দর করে বেসিক পড়াতে পারে কেউ, জানি না। আচ্ছা, এরপর থেকে সমাজ যদি তোমার ভুল হয়, আমি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তুমি আমার কাছে বলবা যে ভাই একটা চা খাওয়ান। চা খাওয়ার লোভে কেউ আবার বলিও না যে ভাইয়া ভুল হয়েছে। ঠিক আছে? দেখো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো, এখন আমরা একটু বোর্ডটাকে মিশাই দিই। ঠিক আছে? বোর্ডটাকে মিশাই দিলাম। এই তো বোর্ডকে মিশাই দিলাম, বোর্ডকে মিশাই দিছি। এখন আমাদের কথা হচ্ছে অন্যখানে। ধরো দুই বন্ধু, একজনের নাম অব্যয়, একজনের নাম দ্বিতক। একজনের নাম অব্যয়, একজনের নাম দ্বিতক। লিখলাম কি? একজনের নাম অব্যয় আর একজনের নাম কি ভাইয়া? একজনের নাম দ্বিতক। এখন ধরো দুইজনই বিয়ে করছে, এও বিয়ে করছে এও বিয়ে করছে। এখন যখন বিয়ে করছে তখন দেখে যে যমজ বোনকে বিয়ে করছে, বুঝছো? যমজ বোনকে বিয়ে করছে। থাকে না, দুইজন থাকে, দুই বন্ধু যমজ বোনকে বিয়ে করছে। আচ্ছা, আমরা আলাদা জায়গায় কেন বিয়ে করব? আমরা এক জায়গায় বিয়ে করি। এখন যমজ হলে কি হবে? চেহারা তো সেম হয়ে যাবে। ধরো আমার যমজ ভাইয়ের চেহারা কি আমার মতো হবে নাকি অন্য কারোর মতো হবে? আমার মতোই হবে। এখন তাদের কি নিয়ে ঝামেলা লাগছে? তাদের বউ নিয়ে ঝামেলা লাগছে। ঠিক আছে? আমরা একটু অর্ধ তৎসমের শব্দে যাই, আমরা বহু বলি, বউ না বলে বহু বলি। ঠিক আছে? তাহলে আগে কে? আগে অব্যয়, পরে কে? পরে দ্বিতক। এখন উভয়ের মধ্যে যখন ঝামেলা লাগে তখন সেটাকে কি আমরা বলি? দ্বন্দ্ব বলি। তাহলে উভয়ে দ্বন্দ্ব কিসে? উভয়ে দ্বন্দ্ব হচ্ছে নতুন বহুতে। কিসে দ্বন্দ্ব?
নতুন বহুতে দ্বন্দ্ব, মানে নতুন বউ নিয়ে দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব? নতুন বউ নিয়ে দ্বন্দ্ব। তাহলে আগে অব্যয় পরে দ্বিতক, উভয়ে দ্বন্দ্ব নতুন বউ নিয়ে। ঝামেলা তো লাগাই ফেলেছেন ভাইয়া, অব্যয় আর দ্বিতকের বিয়ে দিয়ে দিছেন, এখন তারা দ্বন্দ্ব করে নতুন বউ নিয়ে ঝামেলা করতেছে। চিন্তার কোনোই কারণ নাই। দেখো, আগে অব্যয় পরে দ্বিতক। এখন আমাদের বেসিক আলোচনায় আসি। আমাদের সমাস পুরাতন যে বইটা আছে, অর্থাৎ তোমরা যে বই পড়ছো সেই বই অনুযায়ী সমাস হচ্ছে তোমার 6 প্রকার। কি প্রকার? 6 প্রকার। কিন্তু এখন যে নবম শ্রেণীর বইটা আছে সেই বইটা অনুযায়ী কয় প্রকার? সেই বই অনুযায়ী সমাস হচ্ছে তোমার 4 প্রকার। তাহলে আমি লিখে ফেলি, দ্বন্দ্ব সমাস, তারপরে হচ্ছে তোমার কর্মধারয় সমাস, তারপরে হচ্ছে তৎপুরুষ সমাস, আর কি সমাস বলো আমার সাথে? দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস, তারপরে কি সমাস ভাইয়া? তারপরে হচ্ছে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। ঠিক আছে, এখন এটা হচ্ছে পুরাতন বই অনুযায়ী ভাইয়া, এটা কিন্তু পুরাতন বই অনুযায়ী। নতুন বই অনুযায়ী কি? নতুন বই অনুযায়ী সমাস হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, একটা হচ্ছে তোমার হচ্ছে তৎপুরুষ সমাস, আর একটা বহুব্রীহি সমাস। এখন ভাইয়া এটা কেমনে মনে রাখবো? তৎপুরুষ আর একটা হচ্ছে বহুব্রীহি। এটা মনে রাখারও টিপস আছে। কেমনে মনে রাখবা? ধরো যেহেতু দুইজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, তাহলে তোমার হচ্ছে এই অব্যয়টাকে যদি আমরা বাদ দিয়ে দেই, অব্যয়কে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে? আর কি দ্বন্দ্ব হবে? দ্বন্দ্ব হবে না। তাহলে এখান থেকে অব্যয় বাদ, আর এখান থেকে এই দিকে বাদ দিয়ে দিব, তখন কি থাকবে? দ্বিতক থাকবে। তাহলে দেখো, পুরাতন বই অনুযায়ী সমাস 6 প্রকার, নতুন বই অনুযায়ী সমাস 4 প্রকার। পুরাতন বই অনুযায়ী সমাস, নতুন বই অনুযায়ী কয় প্রকার? নতুন বই অনুযায়ী 4 প্রকার, আর পুরাতন বই অনুযায়ী 6 প্রকার। এখন দেখো খেলা আমরা কেমনে খেলবো। খেলা এখন কেমনে খেলবো? দেখো খেলা কেমনে খেলছি। খেলা খেলছি এইভাবে। কি বলেছিলাম? আগে দ্বন্দ্ব। আগে মানে কি পদ? আগে মানে পূর্বপদ। আগে মানে পূর্বপদ। আমার সাথে রিপিট করো, আগে মানে পূর্বপদ, পরে মানে পরপদ। আগে মানে পূর্বপদ, পরে মানে পরপদ। তাহলে দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব? উভয়ে দ্বন্দ্ব। উভয়ে দ্বন্দ্ব মানে পূর্বপদ পরপদ। যেই সমাসে পূর্বপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে, পূর্বপদ প্রাধান্য পাবে, পরপদ প্রাধান্য পাবে, দুইটাই যদি প্রাধান্য পায় সেটাকে কি বলবো? দ্বন্দ্ব সমাস। আগে অব্যয়, তাহলে যদি আগে অব্যয় থাকে অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পায়, সেটা কি? আগে অব্যয় মানে অব্যয় ভাব। তাহলে দুইটাই যদি প্রাধান্য পায়, কোন ভাব? দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখন বলো, দ্বন্দ্ব সমাস হয়ে গেল অব্যয় ভাব শেষ হবে। পরে দ্বিতক, পরে হচ্ছে আমাদের দ্বিতক, এটা এখানে লিখি, পরে দ্বিতক। নতুন বহুতে, নতুন বহুতে মানে পূর্বপদ পরপদ কোনটাই প্রাধান্য পায় না, নতুন একটা অর্থ আসবে। নতুন কাতে? বহুতে। বহু মানে বহুব্রীহি, বহু মানে বহুব্রীহি। তাহলে কি থাকলো? কর্মধারা থাকলো, দ্বিগু থাকলো, তৎপুরুষ থাকলো। তাহলে যে পরে দ্বিতক মানে পরপদে কি? এই যে পরপদ যদি আসন প্রাধান্য পায়, আসন প্রাধান্য, দেখো এখানে সিংহ পাচ্ছে নাকি আসন পাচ্ছে? অবশ্যই আসন। তুমি কি সিংহ যেখানে দাঁড়ায় থাকে সেটাকে সিংহাসন বলো, নাকি সিংহ যেখানে বসে থাকে বা রাজারা যেখানে বসে থাকে সেটাকে সিংহাসন বলো? অর্থাৎ যেই চেয়ারটাতে বসে, যেই চেয়ারটাতে বসে সেটাই তো আসন। তার মানে পরপদ প্রাধান্য পাচ্ছে নাকি পূর্বপদ প্রাধান্য পাচ্ছে? অবশ্যই পরপদ প্রাধান্য পাচ্ছে। তাহলে যেখানে পরপদ প্রাধান্য পাবে, যেখানে পরপদ প্রাধান্য পাবে, অর্থাৎ পরে কি? পরে বলছিলাম দ্বিতক। দ্বি ফর দ্বিগু, দ্বিতে হচ্ছে দ্বিগু, ততে হচ্ছে তৎপুরুষ, আর ক থেকে হচ্ছে কর্মধারয়। ক থেকে কি? কর্মধারয়। তাহলে পূর্বপদ প্রাধান্য পালে আগে অব্যয় মানে কি? আগে অব্যয়ীভাব সমাস, অর্থাৎ অব্যয়ীভাব সমাসে কি প্রাধান্য পাবে? অব্যয় মানে পূর্বপদ প্রাধান্য পাবে। পরপদ কি প্রাধান্য পাবে? দ্বিতক, অর্থাৎ কি? দ্বিগু, তৎপুরুষ, আর কি? কর্মধারয়। উভয়ে দ্বন্দ্ব, উভয় মিলে কি হবে? দ্বন্দ্ব সমাস। আর বহুব্রীহিতে কি হবে? নতুন হবে বহুব্রীহি। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত সকলে ক্লিয়ার? এই পর্যন্ত সকলে ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হইলে আমি পরে যাব, ক্লিয়ার হইলে পরে যাব, ক্লিয়ার হইলে পরে যাব, ক্লিয়ার হইলে পরে যাব। এখন তোমরা আমাকে বলতে পারো, ভাইয়া আপনি তো ঝামেলা লাগাই দিচ্ছেন, আর একটা এত ঝামেলা কেন লাগান ভাইয়া? একটু আগে দুই ভাইয়ের মধ্যে বিয়ে দিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে বিয়ে দিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছেন। এখন আবার কি করতেছেন? এখন একটা ঝামেলা করে দিচ্ছেন কি? পরপদে দ্বিতক, অর্থাৎ পরপদ প্রাধান্য পাবে কাতে কাতে? দ্বিগুতে পাবে, তৎপুরুষে পাবে, আর কাতে পাবে? কর্মধারয়। ভাইয়া আপনার কথা আর আমি শুনবোই না,
আপনি খালি ঝামেলা লাগান। এখন তিনটা সমাসে ঝামেলা লাগাইছেন, তিনটাতেই বলে পরপদ প্রাধান্য পাবে, তাহলে আমি বুঝবো কোনটা দ্বিগু, কোনটা তৎপুরুষ, কোনটা কর্মধারয়। এটা কেমনে বুঝবো ভাইয়া? এটা বোঝার সহজ উপায় আছে। যদি ধরো সংখ্যাবাচক হয়, কোন বাচক? সংখ্যাবাচক। ভাইয়া বলছে সংখ্যাবাচক হইলে হবে দ্বিগু, সংখ্যাবাচক হইলে হবে দ্বিগু, সংখ্যাবাচক হইলে কি হবে? দ্বিগু। যেমন সে তার, অর্থাৎ তিন তার যার। কয় তার হয়েছে? তিন তার। তাহলে তিন তার যার যদি হয়, তাহলে যার তিন তার সেটাকে কি বলছি? সেতার বলতেছি, সেতার বলতেছি, সেতার বলতেছি না? এখন দেখো, ধরো এটাতে তিনটা তার আছে, এটা তিন তার থাকলে কি এটাকে তুমি হচ্ছে দ্বিগু বলবা? কখনোই বলবা না। কারণ এই সেতার কি একটা বাদ্যযন্ত্রকে বোঝায়, তাহলে এই তিন তার যার নতুন একটা অর্থ বুঝাইছে দেখে এটা কি হবে? নতুন অর্থ হইলে এটা হবে বহুব্রীহি। কি হবে? সংখ্যা দেখেই পাগলা হওয়া যাবে